চট্টগ্রামের তরুণ আইনজীবী আপনারা সবাই জানেন যে আমাদের সাইফুল ইসলাম আলিফ, তাকে ভারতীয় রয়ের এজেন্ট, ভারতীয় উগ্রবাদের দোসর যারা ইসকনের সদস্যরা নির্মমভাবে হত্যা করেছিল সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে। সেই ঘটনা আমরা কেউ ভুলে যাই নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সেই তরুণ আইনজীবী অ্যাডভোকেট আলিফের হত্যার বিচারের শুরুটা এখনো হয় নাই। তার আগে আজকে সকল আসামি অভিযুক্ত যারা তারা আবেদন করেছে অব্যাহতির জন্য, তাদের নাম যাতে বাদ দেওয়া হয়, তাদের নাম যাতে বাদ পড়ে যায়, এই জন্য সবাই সরকারের কাছে আবেদন করেছে। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। খুনিরা একের পর এক জামিনে বেরিয়ে যাচ্ছে, খুনের দোসররা জামিনে বেরিয়ে যাচ্ছে, ফাঁক ফোকর দিয়ে আইনের বেরিয়ে তারা বহাল তবিয়তে। অপরদিকে আমার দেশের জনগণ, ছাত্র জনতা ধুকে ধুকে মরছে। এই তরুণ আইনজীবী আলিফ, তাকে কেন হত্যা করা হয়েছিল জানেন? কারণ সে ওই যে ইসকনের কমান্ডার, আপনার কি নাম, চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়েছিলেন। চিন্ময় কৃষ্ণের যখন জামিন আবেদন করলেন তার আইনজীবী, তখন সেই জামিনের বিরোধিতা করে আদালতে দাঁড়িয়ে গেলেন আমাদের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। আর এখান থেকেই এই রয়ের এজেন্ট ভারতের দালালদের প্রচন্ড ক্ষোভ এবং রাগ তার উপরে তৈরি হলো। তারা তাকে কি নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে তাকে হত্যা করলেন সেই আদালতের প্রাঙ্গণে। আমরা সবাই কিছুদিন সোচ্চার হলাম, সবাই মনে করলাম বিচার হবে, বিচারের জন্য মুখিয়ে থাকলাম, কিন্তু বাস্তবিক অর্থে বিচার হলো না। আর আজকে অবাক হয়ে দেখলাম প্রত্যেকটা আসামি দায় মুক্তির জন্য, অব্যাহতির জন্য আবেদন করেছে। তাদের নাম যাতে রাষ্ট্রপক্ষ বাদ দেয়, রাষ্ট্র যাতে তাদের নাম বাদ দেয়। চিন্তা করে দেখেন, এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ। আরেকদিকে আমাদের পিলখানার যে নারকীয় হত্যাকাণ্ড, বিডিআর এর যে নারকীয় হত্যাকাণ্ড, এটা নিয়ে আমরা এখনো সোচ্চার আছি। আমরা চুপ, দেখবেন সব হারিয়ে যাবে, একটা ন্যূনতম বিচার হবে না। চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে পরিমাণ নাড়াচাড়া আমরাই করেছি, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কেউ করে নাই। হয়তো দু একটা ঠুসঠাস বক্তব্য দেয় মিডিয়াতে, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন পর্যন্ত করে যাচ্ছি। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি, তার সাথে বৈঠক করেছি, মিটিং করেছি। কিন্তু এখন বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি এই বিডিআর হত্যাকাণ্ডের যে আসল রহস্য, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে, ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। কারণ ইন্ডিয়া চাই না যে এই হত্যাকাণ্ডের বিচার হোক, এই হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক। কেন? কারণ এটি ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। একবারই পরিষ্কার, ইন্ডিয়া আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমাদের পিলখানায়, সেটা রয়ের একটি বড় ধরনের মিশন ছিল। আর সেই মিশনটি তারা শুরু করেছিল 2003 সাল থেকে। সেটি সফলভাবে সাকসেসফুলি সম্পূর্ণ করলেন 2009 সালের 25শে ফেব্রুয়ারি। কেন জানেন? 2003 সালের ওই আমাদের উত্তরাঞ্চলের পাদুয়া নামক স্থানে বিডিআর এর সাথে ইন্ডিয়ান বিএসএফ এর একটা সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে আমাদের বিডিআর এর জওয়ানরা মাত্র গুটি কয়েক ইন্ডিয়ান সেই উগ্রবাদী, সেই কুখ্যাত বিএসএফ এর সদস্যদের মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। কারণ আমাদের বিডিআররা ছিল সীমান্তের টাইগার। কোনোদিন আমাদের বিডিআর ভারতের সাথে সীমান্ত লড়াইয়ে পরাজিত হয় নাই। প্রত্যেকটা সময়ে তারা জিতেছে, বিজয়ী হয়েছে। তখন থেকে ইন্ডিয়া সিদ্ধান্ত নিল আমাদের এই বিডিআরকে তারা ধ্বংস করবে, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেবে। যেহেতু সেনাবাহিনী থেকে মূলত বিডিআর এর প্রধান কিংবা বড় বড় পদগুলোতে নিয়োগ দেওয়া হয়, এই জন্যই মূলত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ইন্ডিয়া 2003 সালে সিদ্ধান্ত নিলেন। তৎকালীন ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে ব্যবহার করে ইন্ডিয়া সেই মিশনটি বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হন নাই।
বেগম খালেদা জিয়া তাদের সেই মিশন কখনোই সাই দেন নাই। এরপরে ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেন যে বেগম খালেদা জিয়া তথা বিএনপিকে দিয়ে হবে না, আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ারে আনতে হবে। তারপরে আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ারে বসিয়েই কেবল এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। এরপরের ইতিহাস সবাই জানেন। 1/11 ঘটানো হলো, পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতার চেয়ারে বসানো হলো। ক্ষমতার চেয়ারে বসানোর 1.5 মাসের মাথায় আপনারা চিন্তা করে দেখেন, ইটস এ মানে কি বলবো, এটা একটা চিন্তার বিষয় যে একটা দল ক্ষমতায় বসার মাত্র 1.5 মাস, আওয়ামী লীগ জানুয়ারি মাসে শপথ নিলেন 2009 সালের, আর ফেব্রুয়ারির 25 তারিখে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটলো। কয় মাসের ব্যবধান? অনলি 1.5-2 মাস। এই 1.5-2 মাসে প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পনা ছাড়া এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড কোনোভাবেই ঘটানো সম্ভব না। এরপরে আপনারা খেয়াল করে দেখবেন, দীর্ঘ 15টি বছর এই বিডিআর হত্যাকাণ্ডকে, এই পিলখানার হত্যাকাণ্ডকে তারা বিডিআর বিদ্রোহ বলে প্রচার করেছেন, বিডিআর বিদ্রোহ বলে ব্যাপকভাবে এটাকে প্রচার করার চেষ্টা করেছেন। কিন্তু এটা তো কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, ভারতীয় পরিকল্পনাই। তো যাই হোক, এখন এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, আশা ছিল যে এরা এসে এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার করবে, তদন্ত কমিশন গঠন করবে। কিচ্ছু করে নাই। আমরা চাপ দিলে বলে এখন তদন্ত কমিটি করার একটা উদ্যোগ নিয়েছেন। যদি তারা তদন্ত কমিটি করে সেই কমিটি ছুঁড়ে ফেলে দিব ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। বিডিআরের যে সকল ভাইরা আছেন ভিকটিম, আপনারা সবাই আমি ফারুক হাসানের সাথে থাকবেন, আমি আপনাদের নিয়ে যাব, সেই তদন্ত কমিটি ছুঁড়ে ফেলে দিব। আমরা কোনো তদন্ত কমিটি চাই না, আমরা চাই একটি জাতীয় তদন্ত কমিশন, এবং এই জাতীয় কমিশনটিকে বিচার বিভাগীয় জাতীয় তদন্ত কমিশনের রূপ দিতে হবে। এই জন্য এই জাতীয় তদন্ত কমিশনের প্রধান বানাতে হবে একজন সাবেক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে, তাকে প্রদান করতে হবে। তারপরে বিভিন্ন লেয়ার থেকে আপনারা নেন, কোনো অসুবিধা নেই। একজন হিউম্যান রাইটস ওয়ার্কারকে রাখতে হবে, মানবাধিকার কর্মীকে। একজন গণহত্যাকারী ইন্টারন্যাশনাল এক্সপার্ট, তাকে রাখতে হবে। বিডিআর এর সাবেক প্রধান কিংবা ঊর্ধ্বতন কর্তাদের মধ্যে 2-3 জনকে রাখতে হবে, সেনাবাহিনী থেকে 1-2 জনকে রাখতে হবে। এভাবেই একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট জনগণের সামনে উন্মোচন করতে হবে। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই। এর বাইরে কোনো কিছু করা হলে নিশ্চিত থাকেন সেটা ইন্ডিয়ান পরিকল্পনাই তারা করার চেষ্টা করছে, একবারে পরিকল্পিতভাবে ভারতীয় পরিকল্পনাই। সেটা আমরা ইনশাল্লাহ হতে দেব না। আপনার পাশে থাকবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা আছি, আমরা থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।